আজকে আমরা উপস্থিত হয়েছি ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল ব্লাড সেন্টারে। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন একজন প্রবীণ চিকিৎসক, ডক্টর প্রদীপ রয়, যিনি হচ্ছেন এই ইস্পাত কোঅপারেটিভ হসপিটাল ব্লাড সেন্টারের মেডিকেল অফিসার। এছাড়াও তিনি বিভিন্ন জায়গাতে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে দীর্ঘদিন জড়িত। সেই ডক্টর প্রদীপ রয়কে আমাদের এই অদম্য চ্যানেলে আমি শেখ জুলফিকার স্বাগত জানাচ্ছি। তো স্যার, আজকে আমি আপনার কাছে মূলত এসেছি একটা ব্যাপার জানার জন্য। গতকাল 7ই এপ্রিল গেল 2026, বিশ্ব স্বাস্থ্য দিবস, যেটা ওয়ার্ল্ড হেলথ ডে। আজকে আমরা 8ই এপ্রিলে আপনার কাছে পৌঁছেছি আপনার কয়েকগুলো প্রশ্ন নিয়ে। এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস, এই জিনিসটা বা এই দিনটা সম্পর্কেই তো পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ জানেই না। তাহলে এই দিনটার গুরুত্ব কি? গুরুত্ব তো আছেই, মানে আমাদেরকে আহ, অর্ধেক মানুষ জানে না, কিন্তু অর্ধেক মানুষটা জানার জন্য আমাদেরকে নিয়ত প্রয়াস করতে হবে, যাতে স্বাস্থ্যটা স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, অ্যাকচুয়ালি স্বাস্থ্যই সম্পদ। একদমই। সেটা বোঝা যায় 70 75 বছর 80 বছর বয়সে গেলে, তখনই বোঝা যায় যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। তখনই আর ওই কোটি কোটি টাকা বা অনেক কিছু, স্বাস্থ্য যদি না হাঁটতে পারা যায় বা না খেতে পারা যায়, কোনো কিছু পাবে, তখনই বোঝা যায় স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে গেলে প্রথমেই সমস্ত বিশ্বজুড়ে এটা হচ্ছে, এবং আরও বেশি আমাদের করতে হবে যে স্বাস্থ্য সম্পদে করতে গেলে আমাদের কতগুলো বিধিনিষেধ পালন করতে হবে, বিশেষ করে লাইফস্টাইল, ডায়েট, তারপরে মেডিসিন তো পরে। প্রথমে তো লাইফস্টাইল। তো আপনি যে লাইফস্টাইলের কথা বলছেন, কিন্তু আমরা পৃথিবীর এখনো যে একটা প্রত্যন্ত গ্রাম পড়ে রয়েছে, সেই জায়গায় এখনো দেখেছি মানুষ অসুস্থ হলে ওঝার কাছে যায়। তো সেই মানুষগুলোকে নিয়ে আপনি কি জীবনশৈলী শেখাবেন তাদের, বা এই বিশ্ব স্বাস্থ্য দিবস তাদের কাছে গুরুত্বপূর্ণ কিভাবে হয়ে উঠতে পারে? সেটা তো গ্রামে যেহেতু ওঝাই আছে, অন্য কোনো ডাক্তার কোম্পানি ইনকামটা যেহেতু সেখানে কোনো ডাক্তার নেই, তাই তারা ওঝার কাছে যেতে বাধ্য হয় প্রথমত। তার মানে আমাদেরকে, যারা ডাক্তারি পাস করছে তাদেরকে খালি একটা মানুষের মানুষের যে সেবা করবো, মানুষের যে একটা হুম। স্বাস্থ্য সচেতন মানে করে ব্রত করবো, যেটা। করবো, এই 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 ধরনের তার মেন্টালিটি যদি থাকে, তাহলে ডাক্তার সেখানে যাবেন, গেলে তাহলে তাদের সেই যে তার যে একটা চিন্তাধারা গড়ে উঠেছে, সেটাকে আস্তে আস্তে এদের এই মানে তাদের যে বিজ্ঞানসম্মত চিন্তাধারায়, তারা এটা আস্তে আস্তে ভেঙে যাবে। মানে একটা সময়ের হুম, পরিপ্রেক্ষিতে এগুলো বদলাবে বলে আপনি হ্যাঁ, আশা করেন? অবশ্যই। কারণ কারণ কি, এটা অনবরত চেষ্টা করতে হবে, তাদের চেষ্টা করে যারা এ নিয়ে সেরকম, যাদের মানসিক যাদের মানসিকতা আছে, হুম। তাদেরকে এই অন্ধকারটাকে দূর করার জন্য। এবং দেখবেন এই ওঝার কাছে যাওয়ার পরেও যখন মানুষের রোগ একটা ম্যাক্সিমাম জায়গায় পৌঁছে যায়, তখন তারা সরকারি হাসপাতাল হোক, বিভিন্ন ডাক্তারবাবুদের কাছে পরামর্শের জন্য বা চিকিৎসার জন্য ছোটেন। তো ওই গ্রামীণ মানুষগুলোকে আপনি ঠিক কোন কোন লক্ষণগুলো দেখলে প্রাথমিক অবস্থায় চিকিৎসার জন্য বার্তা দেবেন? মানে একটা কেমন পরিস্থিতি যে তাকে ওঝা ছেড়ে দিয়ে ডাক্তারের কাছেই যাওয়া উচিত, সে বুঝবে কিভাবে? তাদেরকে প্রথমতই তাদেরকে আহ, পড়াশোনার শিক্ষার মধ্যে তাকে যেতে হবে। মানে হুম, শিক্ষা, আপনি হ্যাঁ, বলতে চাইছেন শিক্ষিত হতে শিক্ষিত হবে? হতে হবে। এবং শিক্ষিত হতে হবে, এবং তার মাধ্যম দিয়ে তাকে সেই বিজ্ঞান মনস্ক চিন্তাধারা তার তৈরি করতে হবে। তখনই তারা সেই চিন্তা করতে পারবে। না হলে কারো ইনফ্লুয়েন্সে, ও দাদা বললো, মানে কোনো কোনো গ্রামে হয়তো সে দাদাকে সবাই মানে, সে অন্ধভাবে তাকে মানলো, সে সেখানে বললো, সেখানে চলে যাবে। হুম। এইটাকে ভাঙতে গেলে নিজের চিন্তাধারা গড়ে তুলতে হবে, শিক্ষা ব্যবস্থা। এটা একটা দিক। যখন এখন প্রায় আজকে এপ্রিল মাসের হচ্ছে 8 তারিখ, মানে গরমের, আমরা দেখতে পাচ্ছি মানে ভারতবর্ষের যে জলবায়ু কিছুটা চেঞ্জ হওয়ার পর গরম আসতে চলেছে। তো এই যে হঠাৎ গরমটা আসছে বা এরপরে প্রখর একটা গরম পড়বে, এই গ্রীষ্মের হাত থেকে মানুষকে কি কি পরিবর্তন, মানে মানুষ কি কি পরিবর্তন করবে তার স্বাস্থ্যের জন্য ঋতু পরিবর্তনের সাথে সাথে? যেমন করে যেদিন থেকে বৃষ্টি আসে, আমরা ছাতাটা সেদিকে ধরি, হুম। ঠিক তেমনি গরম যখন আসছে, গরমের এগেনস্ট লড়ার জন্য আমাকে কি 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 করতে হবে, সেইভাবে চিন্তা ভাবনা করতে হবে, সেইভাবে প্ল্যান করতে হবে। সেটা 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 যারা জানে, তাদের কাছ থেকে জানতে হবে, তার কাছেই যেতে হবে, জানতে হবে কি কি করা যায় গরমের সঙ্গে লড়াই করার জন্য। আর যেমন এই সময় সব থেকে বেশি যেটা দেখা দেবে বিভিন্ন জলবায়ুতে রোগ, বা আরো যেটা দেখা দেবে সেটা হচ্ছে হিট স্ট্রোক, যেটা হুম এই গরমের সময় সব থেকে বড় সমস্যা। তো এইটা থেকে বাঁচতে সাধারণ মানুষের কি করা উচিত? সাধারণ মানুষের উম, প্রথমত আহ, একটা ঢাকনা দিয়ে, মানে মুখ চোখ ঢেকে, মুখ ঢেকে চলা উচিত, হুম। খুব গরমে যেখানে লু বইছে।
তারপরে তাদের তাদের সঙ্গে একটু ঠান্ডা জল থাকা উচিত। তারপরে কতগুলো জিনিস আছে যেগুলো খেলে হিটটাকে এড়ানো যায়। এড়ানো যায়। হুম, সেই সেই জাতীয় ডায়েট আছে, সেগুলো জানতে কিন্তু হবে। এই ডায়েট শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু গ্রামের যে মুটে মজুর খেটে খাওয়া সাধারণ মানুষ, যারা সকালবেলা যায় পান্তা নিয়ে আর সন্ধ্যাবেলা বাড়ি আসে, সেই মানুষগুলোর এই কাছে এই পান্তা কথাটা ভালো বলেছেন। পান্তা খেলে কিন্তু গরমের সঙ্গে গরমটাকে অনেকটাই এটা এটা একটা ওর মধ্যে পড়ে, গরমের সঙ্গে লড়াই করার তো জন্য। সেই সমস্ত কৃষক যারা এই গরমে তো মাঠে তাদের থাকতেই হবে, ওনাদের মোটামুটি কাজটা তো করতেই হবে, তার সঙ্গে সঙ্গে এই গরমের সঙ্গে তারা কিভাবে অ্যাডজাস্ট করবে, কি করা উচিত তাদের? সেই অ্যাডজাস্টমেন্টগুলো তো ছোটবেলা থেকে হয়ে গেছে। মানে মানুষের তো একটা হচ্ছে বাইরের বাইরের থেকে বাইরের থেকে সাহায্য করা, একটা হচ্ছে নিজের ভিতর থেকে সাহায্য করা। ভিতরের যে ইমিউনিটি পাওয়ারটা, মানে অভিযোজিত হয়ে গেছে বলতে চাইছেন ভিতরে হয়তো। যে ইমিউনিটি পাওয়ারটা, সেটা তার যারা চাষি তারা ছোটবেলা থেকে সেখান থেকে অভ্যস্ত হয়ে উঠেছে। সুতরাং যারা যারা বেশিরভাগ সবসময় ঘরের মধ্যেই থাকে, কোথাও বাইরে আউটডোর কাজকর্ম করে না, তাদের ক্ষেত্রে এগুলো বেশি ইয়ে। আর একটা যেটা সমস্যা আমাদের মোটামুটি এখনো সমাজে রয়ে গেছে, আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ এখনো কুসংস্কার আছে, যেমন পোলিও বা এই জাতীয় অনেক টিকা আমাদের একটা নির্দিষ্ট বয়সগুলোতে দেওয়া উচিত, কিন্তু তারা এটাকে এড়িয়ে যায়। ওই মানুষগুলোকে আমরা এই টিকাকরণের আওতায় কিভাবে আনতে পারি? ওই একই ব্যাপার, সেই আবার মানে সচেতন। সচেতন এবং কিন্তু এই কারো সচেতনতা, ডাক্তার এবং ডাক্তারের স্বাস্থ্যকর্মী যারা আছে, তারা যদি স্বাস্থ্যকর্মী হলেই হবে না, স্বাস্থ্যকর্মীর সঙ্গে তার তার সেই মানুষকে তো থাকতে হবে যে আমি তাদেরকে শিক্ষিত করে তুলবো। স্বাস্থ্যকর্মী তো চারিদিকে এখন হচ্ছে ঠিক, স্বাস্থ্যকর্মী ডাক্তার সবাইকে সে একই ব্যাপার দাঁড়াচ্ছে। আমাকে কিছু আমি তাদেরকে কিছু শেখাবো, জানাবো, বা তাকে এর এগেনস্টে তৈরি তৈরি করার চেষ্টা করবো। এই মানুষের নিয়ে কাজ করতে হবে। একদম শেষের দিকে আর কয়েকটা প্রশ্ন আপনাকে করব। এখন ঘরে ঘরে রোগ, যেটা আমরা দেখেছি, এমন কোনো মানুষ নেই যাকে আমরা বলি সুস্থ, কিন্তু আমাদের সমাজের একটা শ্রেণীর মানুষ এই বাইরের শরীরটা দেখেই বলে অসুস্থ, কিন্তু সে যে মানসিকভাবে অসুস্থ, এই ব্যাপারটা নিয়ে এখনো মানুষ সচেতন হয় না। অর্থাৎ শুধু স্বাস্থ্য বলতে কি আমরা শারীরিক স্বাস্থ্যকে বুঝি না, একদম না, মনেরও একটা প্রয়োজন আছে একদম না, বরং 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 রিভার্স। মন থেকেই স্বাস্থ্যের। মন থেকেই রোগটা শরীরে আসে। আচ্ছা। কখনো কখনো শরীর থেকে রোগ মনে যায়, কিন্তু বেশিরভাগই সব সাইকোলজিক্যাল, মনের উপর থেকেই রোগটা শরীরে চলে আসে। আরো একটা জিনিস যেটা আমাদের গ্রামের দিকে যাদেরকে আমরা প্রাথমিক চিকিৎসক হিসেবে চিনি, বা আমাদের ভাষায় অনেকে বলে হাতুড়ে ডাক্তার, এর উপরে অনেকটা মানুষ ভরসা করে, করার পরেও অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তো কোন পরিস্থিতিতে এই ডাক্তারবাবু থেকে সরে আসা আস্তে আস্তে উচিত? সরে আসার দরকার নেই আমার যে মনে হয়, কারণ যারা হাতুড়ি ডাক্তার আছে তারা এক্সপেরিয়েন্স না এক্সপিরিয়েন্স না। গ্রামের দিকে পাশ করা ডাক্তারের সংখ্যা এখনো কম, এখনো কম, এখনো কম। সেখানে তারা ডাক্তারি করছে, কিছু মানুষকে হেল্প হচ্ছে, ঠিকই হচ্ছে, কিন্তু তাদেরকে একটা মানে একটা ব্যালেন্স পজিশনে থাকতে হবে যে আমি যখন পারবো না, বুঝতে পারবো না, তখন তাকে রেফার করে দেবে। কিন্তু তাদের মধ্যে যে যে জিনিসটা আছে, না না ঠিক আছে আমার কাছে থাকো, আমি তোমাকে ঠিক করে দেবো, সে পারবে না, কিন্তু তাকে 1 মাস তাকে সেটাকে রাখলো তার কাছে, রেখে তাকে রোগটাকে জটিল করে দিল। মানে সেই ডাক্তারবাবু সচেতন হওয়া উচিত। অবশ্যই তাই, সব জায়গায় মানে একই। নিজের বলা ঠিকই নয়, স্বার্থ দেখতে গিয়ে একটা মানুষের জীবন যেন ঝুঁকিপূর্ণ না এই হয়। জিনিসটা মানুষ না থাকা উচিত। আমি আমি যতটুকু জানি, তার বাইরে আমি জানি না, তাকে আর আমি হাতে রাখবো না, তাকে ঠিক জায়গায় পৌঁছে দেবো যাতে যাতে তার উপকারটা হয়। হুম। এইটা দরকার, মানে হাতুড়ি ডাক্তার রয়েছে যেগুলো যে খুব খারাপ তা আমি বলছি না, তো কারণ একেবারে সবকিছু ব্যালেন্স ব্যালেন্স একদম চলে। মানে যেমন জলে ডোবে মানুষ, জল খেয়ে আর লোকে বাঁচে, তাই না? ঠিক একদমই তেমনি একদমই। হাতুড়ি ডাক্তার থাকাও দরকার আছে। তা নাহলে আমাদের বিস্তীর্ণ এই গ্রাম এলাকায় এখন ডাক্তার গিয়ে পৌঁছায়নি, ফার্স্ট ডাক্তার গিয়ে পৌঁছায়নি। হ্যাঁ, একদম শেষে আরেকটা যে কথা আপনার জানতে চাইবো, আমার এই অদম্য যে চ্যানেলটা আমাদের আছে, এই চ্যানেলের যে সমস্ত দর্শকরা আপনার এই বার্তাগুলো আজকে দেখছেন, একটা সুস্থ সমাজ গড়তে গেলে অন্যান্য যে সমস্ত প্রাথমিক নিডস গুলো আমাদের আছে, সেই প্রাইমারি নিডস এর পাশাপাশি আরেকটা হলো হেলথ বা স্বাস্থ্য। তো এই সুস্থ সমাজ করতে গেলে এই মানুষগুলোকে কোন স্বাস্থ্য ব্যবস্থার উপরে জোর দিতে বলবেন আপনি আমার এই চ্যানেলের দর্শকদের? একটা ব্যবস্থা হেলথ নয়, হেলথই হচ্ছে মেন। হেলথ না থাকলে, হেলথ যদি ঠিক না থাকে, কোনো কিছু তুমি এনজয় করতে পারবে না। আপনি কোনো কিছু মানে এনজয় করতে পারবেন হেলথ না। ইজ ওয়েলথ যেটা বোঝানো হ্যাঁ, হচ্ছে। কোনো কিছু এনজয় করতে পারবেন না। শরীর যদি খারাপ থাকে, আপনি বেড়াতে গিয়েও আনন্দ পাবেন না, কোথাও গিয়ে কিছু আনন্দ পাবেন না, যদি হেলথ খারাপ থাকে। তখন যে প্রশ্নটা আমার ছিল হেলথের, হুম। যে হেলথ, মানে মানুষকে আপনি কি বার্তা দেবেন যে সুস্থ একটা স্বাস্থ্যবান মানুষ এই পৃথিবী সমাজ গড়ে তুলবে? এই যেহেতু আপনি একজন চিকিৎসক, তাই আপনার কাছে আপনি আপনার দিক দিয়েই প্রশ্ন রাখছি যে এই মানুষগুলোকে আপনি কি বার্তা দেবেন শেষে? বার্তা একটাই যে যে আমরা যে যদি আমরা জলের মধ্যে বাস করি,
তা জলের কতগুলো গুণ আছে তা সেটাকে আমাকে জেনে তার সঙ্গে আমরা মিলিয়ে চলতে হবে। আমি যদি যেখানে জঙ্গলে থাকি। জঙ্গলে থাকি কিংবা কোনো কোনো কোম্পানিতে কাজ করি, তো কোম্পানির যে সিস্টেম আছে, যে নিয়ম আছে কোম্পানির, একদম। সেই নিয়মগুলো আমাকে মেনে চলতে হবে। তাহলে আমি তার সঙ্গে ঠিক এগোতে পারবো। হুম। ঠিক তেমনি আমরা একটা নেচারের মধ্যে আছি, তো হুম। প্রকৃতির মধ্যে আছি। আমি যদি প্রকৃতির বিরুদ্ধে কিছু কাজকর্ম করি, কারণ আমার একটা বাইরের প্রকৃতি আছে, আবার শরীরের মধ্যে একটা প্রকৃতি, একটা একদম। সিস্টেম চলছে। সিস্টেম বাইরে থেকে কিছু চলছে না। না। শরীরের মধ্যে প্রত্যেকটা অর্গান থেকে শুরু করে প্রত্যেকটা সব কিছু সিস্টেমে চলছে, হার্ট বিট করে যাচ্ছে, রেসপিরেশন হচ্ছে, সমস্ত কিছুটা সিস্টেমে চলছে। আর যদি আমি সেই প্রকৃতির এগেনস্টে গিয়ে কিছু করি, হুম, যেমন ভিটামিন ডি তৈরি হয় আর্লি আর্লি রাইজ করলে, একদম। সেগুলো যদি আমি অ্যাভয়েড করি, তাহলে আমার ওখানে ডেফিসিয়েন্সি হয়ে গেল। আমি যদি ঠিক সময় খাই, ঠিক সময় যদি না খাই, একটা আমাদের শরীরে স্টোমাক থেকে যে অ্যাসিডের যে এটা বেরোয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা বেরোয়, একদম, একদম। এটা একটা টাইমে বেরোয়, সব কিছু টাইমে চলছিল। আমি সেই টাইমে দেখা গেল ও বেরিয়ে আসছে, কিন্তু আমার খাবার নেই, আমি সে সময় খাচ্ছি না। একদম। তাহলে কি হবে? সেই অ্যাসিডটা কি কাজ করবে? সে তখন তোমাকে যে দেয়ালে, সেখানে তার ধাক্কা মারবে, সেখানে তার কিছু একটা রিয়াকশন দিয়ে দেবে। সেই রিয়াকশন থেকে প্রত্যেকটা ঘরে ঘরে এখন অ্যাসিডিটি। সবাই এখন মানে প্রত্যেকে যেমন ভাত খায়, রুটি সকালে খায়, উঠলে আমাদের একটা গ্যাসের ওষুধ খেতেই প্রত্যেকে হচ্ছে। যেমন ভাত খায়, রুটি খায়, তেমনি প্রত্যেকে এখন একটা অ্যান্টাসিড খাচ্ছে। কেন Antacid খাচ্ছে? খাচ্ছি। এটা তো কোনো ওষুধ দরকার ছিল না, কিন্তু আমরা এটা আমাদের স্টাইলে এটা করে ফেলেছি। এবং এই স্টাইলে করার পিছনে কতগুলো কারণ আছে। কারণ এটাই যে সবকিছু এখন বাণিজ্যিকভাবে, সবকিছু বিজনেস। এই যে টিভি থেকে শুরু করে সব জায়গায় এই যে একটা মানে অ্যান্টাসিড বা দেখাচ্ছে, আপনি 4-5টা জিলিপি দেখাচ্ছে, কিংবা চপ দেখাচ্ছে, দিয়ে ওগুলো খান, তারপর এটা খেয়ে নিন। মানে এটা মানে আমি এটা বিজ্ঞাপনী বাহারে চলছে। বিজ্ঞাপনী, হ্যাঁ বিজ্ঞাপনী। আপনার কি আপনার হচ্ছে সব কিছু খেতে পারেন, খালি ওষুধটা খান, ওষুধটা বিক্রি করার জন্য তারা এইভাবেই মানে এটাকে অপসংস্কৃতি হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আচ্ছা। মানে একদমই। এটা সুস্থ সংস্কৃতি হচ্ছে না তো, কারণ আমরা ঠিক সময় আমাদের কি দরকার ছিল যে আমরা ঠিক সময় খাবো, যেটা খেলে আমাদের অ্যাসিডিটি হবে না, সেই জিনিসটাই খাবো। একদমই। যেটা খেলে আমার পায়খানা ক্লিয়ার হবে, বাউল ক্লিয়ার হবে, বাউল ক্লিয়ার হলে অ্যাসিডিটি কম থাকবে। অ্যাসিডিটি বাউল ক্লিয়ার যেদিন আপনি দেখবেন, যেদিন আমার পরিষ্কার বাউল ক্লিয়ার হচ্ছে, সেদিন আবার অ্যাসিডিটি কম। একদম। তা আমরা যেগুলো খেলে বাউল ক্লিয়ার হয়, সেগুলো আমরা খাচ্ছি না। পর্যাপ্ত জল খাচ্ছি না, পর্যাপ্ত শাকসবজি খাচ্ছি না। তারপরে যেগুলো খেলে পায়খানা ক্লিয়ার হয়, যেমন বেল, পাকা পেঁপে থেকে শুরু করে, সেগুলো আমরা খাই না। আমরা খাই ওই তো এখনকার যে সবাই যেটা খাচ্ছে আর কি, হ্যাঁ। ওই বিরিয়ানি, এই নানা রকম যেগুলো আমাদের শরীরের জন্য মানে অ্যাসিডিটি তৈরি হয়, অ্যাসিডিটি তৈরি করে। এগুলো আমরা ন্যাচারাল এগেনস্টে যাচ্ছি। নেচার মানে বাইরের স্বাভাবিক নিয়মের বিপরীতে হ্যাঁ, বাইরের যাচ্ছে। নেচারে বলছি না, আমার শরীরের মধ্যে যে একটা হ্যাঁ, হ্যাঁ। নেচার আছে, তার এগেনস্টে যাচ্ছি। তারপরে এই রোগগুলো তৈরি হচ্ছে। তারপরে কি হচ্ছে, আমরা এখন এত কম্পিটিশন বেড়ে গেছে, আমরা বন্ধু বান্ধব বলতে ঠিক নেই, জানেন, কাউকে আপনি মনের কথা বলছেন না, কারোর কাছে গিয়ে আপনি ওপেন হতে পারছেন না, মানে সবার কাছ থেকে আপনি ঢুকে, এর থেকে আপনার কি হচ্ছে, মেন্টালি ডিজিজ তৈরি হচ্ছে। কারোর সঙ্গে সম্পর্কের ব্যাপারটাগুলো এমনভাবে গিয়ে দাঁড়িয়েছে, যার থেকে মানসিক মানসিক একটা যন্ত্রণা সৃষ্টি তার হচ্ছে। থেকে মানসিক রোগ তৈরি হচ্ছে। মানসিক রোগ প্রত্যেক ঘরে ঘরে মানসিক রোগী এখন। তো সেই আমরা দেখলাম যে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন ডক্টর প্রদীপ রয়। ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে যে সমস্ত দর্শকেরা আমাদের এই ভিডিওটা দেখছেন, সকলকেই আমরা স্বাস্থ্য সম্পর্কে মানে জানার জন্য বারবার আমি অনুরোধ করব। কারণ ডাক্তারবাবু বলছিলেন স্বাস্থ্যই হচ্ছে আমাদের মূল সম্পদ। আর এটা আমরা বুঝতে পারি একটা বয়সের পরে গিয়ে। অর্থাৎ এই ইয়াং ব্লাড আমাদের মধ্যে কাজ করে। সেই জন্য আমরা ইচ্ছামতো বিভিন্ন অপাচন মানে যেগুলো আমাদের শরীরে পাচনীয় নয়, সেগুলো খেয়ে নিচ্ছি। এবং অ্যান্টাসিড আমাদের পকেটে রাখতে হচ্ছে। এরকম একটা জায়গায় আমাদের দাঁড়িয়ে গেছি। তাই গতকাল বিশ্ব স্বাস্থ্য দিবস, যেটা সারা পৃথিবীর মানুষকে সচেতন করার জন্যই মূলত পালনীয় হয়ে থাকে। কিন্তু আমাদের অর্ধেক পৃথিবীর মানুষ এই বার্তা জানে না। তাই যারা এই ভিডিওটা দেখছেন, আপনার প্রিয় প্রতিবেশী, কাছের মানুষ সকলকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার জন্য আমাদের এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করবেন। ততক্ষণ ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ডাক্তারবাবুকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।